আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের এমসিকিউ বসের 3 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমরা দুইটা ক্লাস অলরেডি করে ফেলেছি। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসের টপিকস হলো উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট। ঠিক আছে? তো আমি প্রথমে তোমাদের উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট কি এটা নিয়ে আলোচনা করব। তারপর এই আলোচনার উপর ভিত্তি করে আমরা উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট সংক্রান্ত বিভিন্ন প্রকার এমসিকিউ দেখব যেগুলো সাধারণত পরীক্ষায় আসে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তো আমাদের প্রথম টপিকসটা কি? উপসেট। দেখো উপসেট মানে কি? দেখো উপশব্দটা আমরা সাধারণত কখন ইউজ করি, কখন ব্যবহার করি? ছোট অর্থে, যেমন জেলা থেকে একটু ছোট উপজেলা, তারপর ধরো তোমার শহর থেকে কিছুটা ছোট উপশহর। ঠিক আছে? তারপর তোমরা শক্তি স্তরের থেকে ছোট উপশক্তি স্তর, তোমরা জানো। তো উপসেটটা হলো কি? কোন একটা সেটের থেকে ছোট সেট। ঠিক আছে? ধরো আমি ধরে নিলাম এই এ একটা সেট, নাম দিলাম এ বি সি ডি ই। তাহলে আমি 5টা উপাদানে একটা সেট বানালাম যার নাম হলো এ সেট। এখন আমি এ সেটের অধীনে একটা সেট নিলাম, সেই সেটটার নাম দিলাম বি সেট। এখন এই বি সেটটা যখন আমি তৈরি করব, এই এ সেটের উপাদান নিয়ে যদি আমি তৈরি করি, তখন আমি বি কে কি বলবো? উপসেট। কার উপসেট? এ এর উপসেট। ধরো আমি এখান থেকে 3টা উপাদান নিলাম, সি ডি আর ই। তাহলে দেখো বি সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু এ সেট থেকেই নেওয়া হয়েছে। কোন সেট থেকে নেওয়া হয়েছে? এ সেট থেকে। তখন আমি বি কে কি বলবো? উপসেট। কার উপসেট? এ এর উপসেট। তাহলে আমরা প্রথমে লিখব বি। ঠিক আছে? প্রথমে যে উপসেট তাকে লিখব, যে উপসেট তাকে লিখব, আর যার উপসেট তাকে আমরা পরে লিখব। এবার আমরা এই উপসেটের চিহ্নটা দিয়ে দিব। তাহলে বিটা এর প্রকৃত উপসেট, কারণ প্রকৃত পক্ষে সে ছোট, এই কারণে বিটাকে আমরা এর প্রকৃত উপসেট করব। এখন ধরো আমি এর অধীনে একটা সেট নিলাম, সেটের নাম দিলাম ধরো সি। এখন ধরো আমি নিলাম এ বি এফ। একটু খেয়াল করে দেখো, এখানে আমি যে সি সেটটা নিয়েছি, এই সি সেটটাতে এ সেটের 2টা উপাদান আছে, কিন্তু একটা কিন্তু এ সেটের কোনো উপাদান নয়। একটা এ সেটের উপাদান নয়। তাহলে আমি সি কে কোনোভাবে এর উপসেট বলতে পারবো না। তাহলে আমরা এটাকে এবার লিখতে পারি সি উপসেট নট অফ এ। তাহলে এটা হলো আমাদের উপসেটের ধারণা। এখন আমি আরেকটা সেট নিব, ধরো সেটটার নাম হলো ডি। ডি সেটটা কি? এ বি সি ডি ই। তো এখন দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে এ সেট আর ডি সেটের উপাদানগুলো মিলে গিয়েছে কিনা। তাহলে এ সেট আর ডি সেট পরস্পরের উপসেট, একে অপরের উপসেট। এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা লিখব এইভাবে লিখব, ডি এ উপসেট, একটা সমান চিহ্ন দিয়ে কি লিখব? ডি। অথবা আমরা লিখতে পারি ডি উপসেট একটা সমান চিহ্ন দিয়ে এ। তার মানে এরা পরস্পর উপসেট, তবে এরা প্রকৃত উপসেট না। তার মানে এ সেটের প্রত্যেকটা উপাদান নিয়ে তুমি যদি কোনো উপসেট বানাও, তাহলে সেটা কখনো প্রকৃত উপসেট হবে না, এটা শুধুমাত্র উপসেটই হবে। ঠিক আছে? তো আমরা উপসেট আর প্রকৃত উপসেটটা বুঝলাম। এবার আমরা একটু শক্তি সেট নিয়ে আলোচনা করব। দেখো শক্তি সেটটা কি? শক্তি সেটটা হলো মূলত উপসেটের সেট। ঠিক আছে? উপসেটটা একটা সেট, তার উপর একটা সেট হলো শক্তি সেট। যেমন আমাকে একটা সেট দিল a সমান ধরো 2 3 7, এই 2 3 7 একটা সেট দিল। তো এখন আমি যদি এটাকে এর উপসেট নির্ণয় আমাকে করতে বলে, তাহলে আমি কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা একটা উপাদান নিয়ে কয়টা করে সেট বানাতে পারবো? 3টা করে, 2 3 7। অর্থাৎ আমরা একটা উপাদান নিয়ে মোট 3টা উপসেট বানাতে পারবো। এবার যদি আমি 2টা করে নিই, তাহলে হবে 2 3, তারপর তোমার 2 7, তারপর তোমার 3 7। যদি 2টা করে নিই তাহলে 2 3 2 7 3 7। তারপর 3টা উপাদান নিয়ে যে সেটটা বানাবো সেটা হবে কি? 2 3 7। তবে এটা কিন্তু প্রকৃত উপসেট হবে না। এটা উপসেট হবে ঠিকই, কিন্তু প্রকৃত উপসেট হবে না। এখন ধরো আমি 2 3 7 এই 3টা উপাদান বাদ দিলে এখানে একটা সেট থেকে যায়, সেই সেটটার নাম হলো ফাঁকা সেট। তার মানে ফাঁকা সেটও কিন্তু এ সেটের উপাদান হতে পারে, কারণ 2 3 7 বাদ দিলে আমরা ভিতরে আরেকটা সেট পেয়ে যাই, সেটা হলো ফাঁকা সেট।
তার মানে আমি ফাঁকা সেটকে কিন্তু উপসেট বলতে পারবো এবং কি প্রকৃত উপসেট বলতে পারবো। এবার একটা জিনিস খেয়াল করো তো, আমরা এখন যেটা নির্ণয় করলাম এটা কি? আমরা এখন যেটা নির্ণয় করলাম এটা হলো উপসেট। আমরা এখন যেটা নির্ণয় করেছি এটা হলো উপসেট। কিন্তু যখন তোমাকে বলবে পাওয়ার অফ a, যখন তোমাকে বলবে পাওয়ার অফ a কত, a সেটের শক্তি সেটটা কত, তখন তুমি জাস্ট উপসেট নির্ণয় করার পরে দুই পাশে তুমি জাস্ট দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে তোমার শক্তি সেট। তার মানে উপসেটকে আবার তুমি উপসেটের উপর তুমি যখন আরেকটা সেট দিবে অর্থাৎ আবার দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবে, তখন সেটা বোঝাবে শক্তি সেট বা পাওয়ার সেট। তো এখন আমরা উপসেট, প্রকৃতপক্ষে শক্তি সেট বুঝলাম। এখন এটার উপর ভিত্তি করে আমরা এখন বিভিন্ন এমসিকিউ সলভিং এ চলে যাব। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে এমসিকিউ সলভিং এ চলে যাই। দেখো আমাদের প্রথম এমসিকিউটা দেখো, এ সেট দেওয়া আছে 5abc, বি সেট দেওয়া আছে 3cd, হলে a বাদ b এর প্রকৃত উপসেট কত? সবাই একটু এটা মনোযোগ দাও। দেখো আমরা অনেক সময় বিয়োগের ক্ষেত্রে কিন্তু ভুল করে থাকি, আমরা অনেক সময় বিয়োগের ক্ষেত্রে কিন্তু ভুল করে থাকি, ঠিক আছে? তো ভুলগুলো কি সেটা একটু দেখে নাও। এখানে একটু খেয়াল করো, আমাদের a সেটে 5abc চারটা উপাদান আছে, b সেটে 3cd, তার a বাদ b এর মিনিংটা হলো a সেট থেকে a সেটের ভিতরে যদি কোনো b সেট থাকে, a সেটের ভিতরে যদি কোনো b সেট থাকে সেই উপাদানগুলো বাদ যাবে, ঠিক আছে? a সেটের ভিতরে যদি কোনো b সেটের উপাদান থাকে সেগুলো বাদ যাবে। তাহলে ধরো বলো তো a সেটের ভিতরে b সেটের কোন উপাদানটা আছে? c উপাদানটা আছে, তাহলে আমার এখানে c টা বাদ যাবে, আমাদের এখানে c টা বাদ যাবে। তাহলে c টা বাদ গেলে আমরা কি পাচ্ছি দেখি বলো, c টা বাদ গেলে আমরা পাচ্ছি 5ab, তাহলে আমরা a বাদ b এর মান কি পাচ্ছি? 5ab। তাহলে এখন বলো এর প্রকৃত উপসেট কয়টি হবে? দেখো উপসেট সংখ্যা নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে, সাধারণত তোমরা এটা জানো, সূত্রটা কি 2n। এটা হলো উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র। আর এখান থেকে যদি আমরা একটা উপাদান বাদ দিয়ে দিই তাহলে যেটা হবে সেটা হলো প্রকৃত উপসেট সংখ্যা। তাহলে আমাদের এখানে যেহেতু উপাদান 3টা, তাহলে আমাদের এখানে টোটাল উপসেট হবে 2 কিউব মানে 8টি। এখান থেকে আমি একটা সেট বাদ, একটা উপাদান বাদ দিলে বা একটা সেট বাদ দিলে আমরা কি পাচ্ছি? 7টি। তাহলে আমাদের এখানে প্রথম এমসিকিউতে আমাদের a বাদ b এর প্রকৃত উপসেট হবে কয়টি? 7টি। দেখো b এর ক্ষেত্রে যে ভুলটা করে অনেকে সেটা একটু বলে দিই। দেখো অনেকে কি করে, c টা বাদ দেয়, দেওয়ার পরে আবার 3d কে ধরে নিয়ে আসে। তার মানে তুমি কি, তুমি একটা সেট থেকে b সেটের উপাদানগুলোকে বাদ দিলে আবার b সেটের কিছু উপাদান নিয়ে আসছো। এই ভুলটা কিন্তু অনেকে করে থাকে। সেজন্য তোমরা সবসময় বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে যে একটা সেট থেকে তুমি যখন আরেকটা সেটকে বিয়োগ দিচ্ছ, তাহলে ওই সেটের যে উপাদানগুলো থাকবে সেগুলো বাদ যাবে। আর যদি বাদ না যায় আমাদের এই সেটটা যেমন আছে তেমন বসে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 2 নম্বরটাতে যাব। আমাদের 2 নম্বরে একটা সেট দেওয়া আছে x belongs to n such that, তো এটার মানে হলো x এর প্রত্যেকটা উপাদান হলো স্বাভাবিক সংখ্যা, x এর প্রত্যেকটা উপাদান কি স্বাভাবিক সংখ্যা। তো এখন আমাদের এখানে লিমিটটা দেওয়া আছে কি 6 থেকে বড় 10 থেকে ছোট। তো 6 থেকে বড় 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি 7 8 9। তার মানে এখানে আমাদের টোটাল উপাদান কয়টি? 3টি। আমাদের টোটাল উপাদান কিন্তু 3টা উপাদান, ঠিক আছে? 3টা উপাদান। তাহলে আমাদের এখানে প্রকৃত উপসেট কয়টা হবে? সেম ভাবে 2 কিউব মাইনাস 1 অর্থাৎ কয়টি? 7টি। তাহলে আমাদের এই आंसरটা কত হবে? 7টি হবে। বোঝা গিয়েছে? এবার আমাদের 3 নম্বরটা দেখো, a সমান কি a b c d e f হলে p এর উপাদান সংখ্যা কত? আচ্ছা দেখো এখানে আমাদের এখন টোটাল উপাদান কয়টা দেখো তো 6টা। তার মানে আমাদের সূত্র কি হবে? 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 সমান কত? 64, 64টি। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের p এর উপাদান সংখ্যা কয়টি? 64টি উপাদান সংখ্যা পেয়ে গেলাম, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব। এরপরে দেখো এর প্রকৃত উপসেট 127টি হলে a সেটের উপাদান কতটি? দেখো এখন আমাকে একটু উল্টা দিয়ে দিয়েছে, a সেটের এর প্রকৃত উপসেট 127টি হলে a সেটের উপাদান কতটি? দেখো এখানে তোমাকে উপসেট না দিয়ে প্রকৃত উপসেট দিয়েছে। তো তোমরা সবাই ভালো করে জানো প্রকৃত উপসেট সাধারণত একটা বাদ থাকে। তার মানে যদি একটা সেটের প্রকৃত উপসেট 127টা হয় তাহলে আমাকে বলতো এর উপসেট সংখ্যা 128টা কিনা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে টোটাল উপসেট সংখ্যা কত? 128। তা আমরা সূত্র কি জানি? 2 টু দি পাওয়ার n সমান 128, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n সমান 128 এটা আমরা জানি, ঠিক আছে?
তো এখন এটা আমরা কিভাবে শর্টকাটে করব, তো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমরা একটা কাজ করো, ক্যালকুলেটরে তোমরা লগ মান লিখবে। এখানে মান কত? 128। তোমরা ক্যালকুলেটর সবাই প্রথমে লগ লেখো, তারপরে মানটা লেখো কত? 128। লগ 128 ভাগ দিয়ে তোমরা এবার জাস্ট কি করবে? লগ ভিত্তিটা লিখবে। ভিত্তি কত? 2। তার মানে এক কথায় তুমি যদি উপসেট থেকে উপাদান সংখ্যা বের করতে চাও তাহলে লগ মান ভাগ লগ 2, লগ মান ভাগ লগ 2, এটা দেখবে তোমার একবারে आंसरটা চলে আসবে। তোমরা যদি ক্যালকুলেটরে করো দেখবে आंसर তোমাদের 7 আসবে 100%। 100% 7 আসবে। ঠিক আছে, তোমরা একটু ক্যালকুলেটর করে ফেলিও। প্রথমে লগ 128 লিখবে ভাগ লগ 2 লিখবে, দেখবে आंसर চলে আসবে 7। ঠিক আছে, এরপর দেখো p এর সমান ফাঁকা সেট। আচ্ছা, এখানে p এর সমান ফাঁকা সেট মানে এখানে আমি যদি একটা সেট লিখি ফাঁকা সেট, খেয়াল করো, আমরা যদি একটা সেট ফাঁকা সেট লিখি তাহলে এটার শক্তি সেট কি হবে? সিম্পল, এটার শক্তি সেট হবে। প্রথমত আমরা এটা লিখলাম, তার মানে ফাঁকা সেটের উপসেট ফাঁকা সেট নিজেই, কিন্তু প্রকৃত উপসেট না। তার মানে ফাঁকা সেটের প্রকৃত উপসেট পাওয়া যাবে না। তাহলে এখন এটার উপর যখন আমি আবার একটা সেট দিব তখন সেটা হয়ে যাবে এ সেটের শক্তি সেট। তাহলে একই ভাবে আমরা ফাঁকা সেটকে কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি। তার মানে এই ফাঁকা সেট তার উপর আবার যখন সেট দিব তখন এটা বোঝাবে ফাঁকা সেটের শক্তি সেট। ঠিক আছে, তাহলে এখন তোমাকে বলেছে এর প্রকৃত উপসেট কয়টি। দেখো এখানে এর প্রকৃত কোনো উপসেট আছে? ফাঁকা সেটের উপসেট কিন্তু ফাঁকা সেট নিজেই, ফাঁকা সেটের উপসেট কিন্তু ফাঁকা সেট নিজেই। তার মানে একজন আরেকজনের কখনো একজন নিজেই কখনো প্রকৃত উপসেট হতে পারে না। তার মানে আমরা বলতে পারি এর প্রকৃত উপসেট 0। ঠিক আছে, আরো যদি সহজ ভাষায় বলি, দেখো আমাদের এখানে কোনো কিন্তু উপাদান নাই। উপাদান নাই মানে পূর্ণ। এখান থেকে তুমি 1 বিয়োগ দাও, কোন ভিত্তির পাওয়ার যদি 0 হয় সেটা কত হয়? 1 থেকে 1 গেলে কত? 0। তুমি চাইলে তোমাদের শর্টকাট এই নিয়মে করতে পারো। এবার দেখো a সমান ফাঁকা সেট হলে p এর উপাদান সংখ্যা কত? আচ্ছা, a সমান ফাঁকা সেট মানে কি? আমাদের উপাদান সংখ্যা কত? 0। তাহলে এখন p এর উপাদান সংখ্যা কত হবে? p এর উপাদান সংখ্যা অবশ্যই 1 হবে। ঠিক আছে, p এর উপাদান সংখ্যা, কারণ এখানে একটা সেট পাচ্ছি, ফাঁকা সেট নিজে তো একটা সেট, তার মানে আমি এখানে উপাদান কয়টা পাচ্ছি? একটা পাচ্ছি। তাহলে p এর উপাদান সংখ্যা হলো একটা। ঠিক আছে, আর যদি শর্টকাটে করতেছো আমাদের এই সূত্রটা আছে 2 টু দি পাওয়ার n। আমাদের এখানে n এর মান মানে কোনো উপাদান নাই, কোনো উপাদান মানে ফাঁকা সেট, তাহলে 2 এর সমান কত? 1। তার মানে আমাদের এই p এর উপাদান সংখ্যা কয়টি? একটি। এরপর আমরা চলে যাব x দেওয়া আছে abc, y দেওয়া আছে b, z সমান দেওয়া আছে x বা y হলে pz এর উপাদান সংখ্যা কতটি? দেখো pz আগে তোমাকে বুঝতে হবে z টা কি? x এবং y এর বিয়োগফল। তাহলে আমরা যদি x থেকে যদি y টা বাদ দিই, মানে bz টা মানে b টা যদি বাদ দিই তাহলে আমরা পাবো ac। তার মানে আমরা বুঝতে পারলাম z এই সেটটা হলো আমাদের মূলত ac। তাহলে এর উপাদান কয়টা হবে? উপাদান হবে কত? pz এর উপাদান কয়টা হবে? 2 স্কয়ার, অর্থাৎ 4টি। তাহলে আমাদের এই आंसरটা কয়টা হবে? 4টা হবে। সিম্পল। তার আমাদের সূত্র কি? ওই সেম সূত্র 2 টু দি পাওয়ার 2 স্কয়ার সমান কত? 4। এই এবার দেখো a সমান দেওয়া আছে x belongs to n। দেখো তোমাকে সব সময় এটা খেয়াল করতে হবে, কারণ অনেক সময় এখানে n দিতে পারে, z দিতে পারে, ঠিক আছে, তারপর তোমার q দিতে পারে, r দিতে পারে, এগুলো খেয়াল করতে হবে। দেখো এখানে n মানে কি? স্বাভাবিক সংখ্যা। তো -2 থেকে বড়, -2 এর সমান, 6 থেকে ছোট, 6 এর সমান যদি আমি স্বাভাবিক সংখ্যা হিসাব করি তাহলে আমাদের -1 তো হবে না, 0 হবে না, কারণ স্বাভাবিক সংখ্যা শুরু হয় যে 1 দিয়ে। তাহলে আমাদের এখানে উপাদান হবে কি? 1 2 3 4 5 6। তাহলে এটাই হলো আমাদের মূলত a সেট। তাহলে আমাদের a সেটের টোটাল উপাদান কয়টি? a সেটের টোটাল উপাদান হলো আমাদের 6টি। 1 2 3 4 5 6 6টি। তো এখন আমাদের p এর উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ आंसर হবে আমাদের 64টি, 64। তার মানে আমাদের 8 নম্বরের आंसर কত হবে? 64 হবে। ঠিক আছে, p এর উপাদান সংখ্যা কয়টা হবে? 64। এবার আসো 9 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, এটা পরীক্ষায় প্রায় আসে এবং শিক্ষার্থীরা কনফিউশনের কারণে ভুল করে। দেখো নিচের কোন সম্পর্কটি সঠিক? নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা আমরা কিভাবে করব? দেখো এটা যদি তুমি বুঝতে চাও তোমাকে আগে বুঝতে হবে সংখ্যা সম্পর্কে। দেখো আমাদের এই পৃথিবীতে
আমাদের এই পৃথিবীতে যত সংখ্যা আছে সব হলো জটিল সংখ্যা। আমাদের এই পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলো জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো বাস্তব সংখ্যা আর একটা হলো অবাস্তব সংখ্যা। একটা বাস্তব আর একটা অবাস্তব, ঠিক আছে? তো এই বাস্তব সংখ্যাকে আমরা সাধারণত কি দিয়ে প্রকাশ করি? বাস্তব সংখ্যাকে আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। এই বাস্তব সংখ্যাকে যদি আমি ভাগ করতে চাই, দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার মূলত সংখ্যা আর একটা হলো অমূলত সংখ্যা। এই মূলত সংখ্যাকে আমরা সাধারণত কিউ দিয়ে প্রকাশ করি। মূলত সংখ্যাকে আমরা কিউ দিয়ে, তার মানে কিউ এর প্রত্যেকটা উপাদান আর এর মধ্যে আছে কিনা। তার মানে আমি কি কিউ কে বলতে পারি না আর এর প্রকৃত উপসেট? তার মানে এখানে কিউটা উপসেট। কার উপসেট? আর, কারণ এই কিউটা তো আর থেকে আসছে। আর কে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো মূলত আর একটা হলো অমূলত। তাহলে এই মূলত সংখ্যা সেটটা অবশ্যই বাস্তব সংখ্যার উপসেট হবে। এবার আসো, মূলত সংখ্যাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। তো এখন দেখো, পূর্ণ সংখ্যাকে সাধারণত আমরা প্রকাশ করি জেড দ্বারা। তাহলে দেখো এই জেডটা আসছে কোথা থেকে? কিউ থেকে। তাহলে আমরা বলতে পারি না জেডটা কিউ এর উপসেট, কারণ কিউ থেকে তো জেডটা আসছে। এবার দেখো, পূর্ণ সংখ্যাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এই অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য থেকে বড়, অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলতেছি স্বাভাবিক সংখ্যা, যেটা শুরু হয় 1 দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি না স্বাভাবিক সংখ্যাটা পূর্ণ সংখ্যার উপসেট? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা এখন সম্পর্কটা কিভাবে লিখবো। দেখো, এখানে n উপসেট, সবথেকে ছোট সেট কোনটা? n, ঠিক আছে? n টা কার উপসেট? অবশ্যই z এর উপসেট, কারণ n টা z থেকে আসছে। z টা কোথা থেকে আসছে? মূলত সংখ্যা থেকে আসছে। তাহলে z টা কার উপসেট? q এর উপসেট। q টা কোথা থেকে আসছে? বাস্তব সংখ্যা থেকে আসছে। তার মানে q টা উপসেট কার উপসেট? বাস্তব সংখ্যার উপসেট। তাহলে আমরা এইভাবে n উপসেট z উপসেট q উপসেট r এভাবে লিখি। তাহলে আমাদের সেই হিসাবে আমাদের সঠিক আনসার কোনটা একটু খেয়াল করো তো, n z q r। তাহলে আমাদের একদম শেষটাই হলো সঠিক আনসার, n z q r। এই সম্পর্কটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে এবং শিক্ষার্থীরা কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে এটা অনেক সময় ভুল করে, ঠিক আছে? তো আমরা এটা বুঝতে পারলাম। এবার আমরা পরের স্লাইডে চলে যাব। দেখো, এখানে তোমাদেরকে একটা স্পেশাল ম্যাথ দিয়েছি আমি। b একটা সেট দেওয়া আছে, তিনটি করে উপাদান নিয়ে মোট কতটি উপসেট বানানো সম্ভব। তো আমরা একটু ক্যালকুলেটর ইউজ করব। এখন আমরা একটু ক্যালকুলেটরে চলে যাব। আচ্ছা দেখো, আমাদের এখানে একটা স্পেশাল ম্যাথ, আমি ক্যালকুলেটর আনার কারণে এখানে আমাদের একটু এই লেখাটা ঢেকে গিয়েছে, তো সমস্যা না, আমি বলে দিচ্ছি মুখে। দেখো, এখানে তোমার একটা সেট দেওয়া আছে, b হলো a b c d p q r s t। তার মানে এখানে অনেকগুলো উপাদান আমরা দেখতে পাচ্ছি, একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা উপাদান। টোটাল উপাদান কয়টা? 9টা উপাদান, ঠিক আছে? তা এখন তোমাকে বললো, এমনি আমাদেরকে যদি বলতো যে আমাদের উপসেট সংখ্যা কয়টি, তাহলে তো আমরা একদম ইজিলি বের করে ফেলতাম, 2 টু দি পাওয়ার 9। তাহলে আমাদের आंसर হবে 512টি, ঠিক আছে? 512টি হবে, ঠিক আছে? কিন্তু এখন তোমাকে যদি 3টা করে উপাদান নিয়ে উপসেট বানাতে বলে, তাহলে তুমি কি এভাবে করবে? abc abd abp abq এভাবে করতে করতে তোমার অনেক সময় চলে যাবে, কারণ তোমাকে টোটাল উপসেট বলে নাই, বলছে 3টা করে উপাদানের মোট কয়টা উপসেট বানানো যাবে। এখন আমরা কি করব? আমরা একটা সিম্পল মেথড অ্যাপ্লাই করব, সেটার নাম হলো n কম্বিনেশন r মেথড। এটা কিন্তু আমাদের ক্যালকুলেটরের ভাগ চিহ্নের উপরে এই n কম্বিনেশন rটা থাকে। দেখো, আমাকে বলো তো এখানে মোট উপাদান কয়টা? বলো, মোট উপাদান হলো 9টা। কয়টা উপাদান? 9টা। লিখলাম। কম্বিনেশনকে আমরা সহজ বাংলায় বলি সমাবেশ। কি বলি? সমাবেশ বলি। এখন আমি যে উপসেটগুলো বানাবো, কয়টা করে উপাদান নিয়ে বানাবো? বলো, 3টা করে। তার মানে আমি কম্বিনেশন কি দিব? 3 9 কম্বিনেশন। এখন এটা আমরা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিব। কিভাবে? এই যে প্রথমে 9 লিখব, তারপরে শিফট দিয়ে ভাগ চিহ্নটা ক্লিক করব, তাহলে আমাদের সি আসবে, কম্বিনেশন আসবে। এরপর আমরা 3 দিব, তারপরে আমরা সমান চিহ্ন দিব। দেখো আমাদের आंसर কত আসছে? 84। কত আসছে আমাদের? 84 আসছে, 84। তাহলে আমাদের সঠিক आंसर আমরা পেয়ে গিয়েছি কত? 84টি। অর্থাৎ তুমি যদি এই যে 9টা উপাদান থেকে
তিনটা করে উপাদান নিয়ে মোট কয়টা উপসেট সংখ্যা বাংলাতে এটা বের করতে চাও, তাহলে তুমি শর্টকাটে এন্ড কম্বিনেশন 8টা অ্যাপ্লাই করে তুমি খুব সহজে উপাদান সংখ্যা বের করতে পারবে। তাহলে আমাদের সঠিক आंसर কত? 84। তাহলে এটাই হলো আমাদের মেথড। আর এর আগে তোমাদেরকে একটা দেখাইছিলাম যে ওই যে তোমাদের লগের ক্ষেত্রে, এটা আমি একটু দেখাই দিচ্ছি। দেখো আমাদেরটা এই পি এর উপাদান সংখ্যা কত ছিল? আমাদের আগে একটা ম্যাথ ছিল যে এ এর প্রকৃত উপাদান সংখ্যা ছিল 127টা, আমাদের এ সেটের উপাদান সংখ্যা বের করতে বলছিল। আমি বলছিলাম যদি প্রকৃত উপসেট 127 হয় তাহলে উপসেট অবশ্যই একটা বেশি হবে, 128 হবে। তো আমরা কি লিখব? লগ দিয়ে ওই মানটা লিখব 128, ভাগ দিয়ে কি দিব? লগ 2। তাহলে আমাদের শর্টকাটে মানটা চলে আসবে 7। অর্থাৎ আমাদের আগের आंसरটাতে কত ছিল? आंसर 7 ছিল কিনা? যদি আমরা একটু যাই এই ম্যাথটা আর কি 4 নম্বর ম্যাথটা, এর প্রকৃত উপসেট 127টি হলে এ সেটের উপাদান কত। আমি তোমাদের ট্রিক্সটা লিখে দিয়েছিলাম, আর যেহেতু ক্যালকুলেটর আসছে এখন তোমাকে একটু এই জিনিসটা আমি করে দেখালাম। তারপরও লগ 128 ভাগ লগ 2 দিলে আমাদের आंसर কত আসবে? 7 চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ। আমাদের 3 নম্বর ক্লাস যেটা উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট, নেক্সট ক্লাসে আমরা ভ্যান চিত্র ক্রমজন নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।